টার্ন আছে কতটা সংখ্যা n সংখ্যক না, তাহলে এই টার্মের সাথে একটা n দ্বারা গুণ হবে, যে মিউ নট n i a n i a বাই l এর সাথে একটা n গুণ হবে, n সংখ্যক টার্ন আছে। তাহলে ফাই উইথ টোটাল ফ্লাক্স সমান হবে মিউ নট, এখানে n n n স্কয়ার, n স্কয়ার হবে n স্কয়ার বাই l, আর হবে ai বা ia। When the current I varies, the flux phi b changes, giving rise to the induced EMF. যখন এটা চেঞ্জ হবে তখন তার মধ্যে একটা EMF ইনডিউসড হবে, এবং সেই ইনডিউসড EMF মান হলো কত, এই যে ফ্লাক্স phi is equal to minus d phi b dt, তাই না? আমরা ওই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা পড়েছি, phi is মানে যাই is equal to minus d phi b dt, তাহলে phi b এর মান তো এইটা, তো d dt অফ এ তো মিউ নট n স্কয়ার বাই l ai বা ia। তাহলে এখানে দেখো কনস্ট্যান্ট কি আছে, মিউ নট কনস্ট্যান্ট, এন কালকে সাইমা পান্ডা এখনো চেঞ্জ করে নাই, পান্ডা রয়ে গেছে 26-16 নম্বর পান্ডা, কালকে বলছিলাম পান্ডা চেঞ্জ করার জন্য, যাক পান্ডা মনে হয় ফেভারিট প্রাণী, থাক। মিউ নট এন স্কোয়ার বাই এল, ঠিক আছে, এই যে মিউ নট কনস্ট্যান্ট, এন স্কোয়ার কনস্ট্যান্ট, এ হলো ক্রস সেকশন কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এইগুলো বাইরে রাখলাম, থাকলে ডি আই ডিটি। তাহলে এই যে বাই ডেফিনেশন phi is equal to কত, l di dt পড়েছি না আমরা, তাহলে অবশ্যই এই যে টার্মটা মিউ নট n স্কয়ার a বাই l ইজ নাথিং বাট l, ঠিক আছে? এই নাথিং একে সবগুলা কনস্ট্যান্ট, তো সেই কনস্ট্যান্ট আমাদের আগে যেটা পড়েছি সেটা আমাকে টেন্ড করছে, আমাকে বলছে, আমাকে ইন্ডিকেট করছে যে এইটা সমান হবে l। তাহলে মিউ নট n স্কয়ার a বাই l স্মল l is equal to capital, that is self inductance of the circuit, তাহলে minus l di dt from definition of l, therefore l is equal to mu naught n square a by l, or l square সমান mu naught small n square l a, where is the number of turns per unit length, মানে একটা n small n square l, মানে এটা n by l, এখানে কি করেছে জানো, একটা n মানে n into n, ঠিক আছে, n ইন্টু n, আর নিচে হলো l, তাহলে নিচে যদি l স্কোয়ার দিতে চাই তো উপরে একটা l দ্বারা গুণ করতে হবে আমাকে, ছোট l দ্বারা, তাহলে এখানে যদি l স্কোয়ার দিলাম উপরে একটা l দিতে হবে আমাকে, তাহলে n স্কোয়ার বাই l স্কোয়ার মানে n বাই l হোল স্কোয়ার ইজ নাথিং বাট স্মল n হোল স্কোয়ার, দিস নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ এর স্কোয়ার, আর একটা l দেওয়া গেল বাইরে, তাহলে মিউ নট স্মল n স্কোয়ার l স্মল l a, where small n is the আবার আর লিখেছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ, ঠিক আছে, n is the number of turns per unit length. If the solenoid is wound over a core of constant permeability, ঠিক আছে, যদি constant permeability mu, দেন যদি এইটা মিউ নট তো এয়ার, তো এয়ার এর ক্ষেত্রে বলেছি আমরা যদি এয়ার না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে অন্য কোনো মাধ্যম হলে সেটা হবে মিউ, মিউ নট আর থাকবে না, ঠিক আছে। এখানে আমরা এটা শুরু করেছি, আমরা বলেছি যে এটা বাতাস মাধ্যম বা শূন্য মাধ্যমে আছে, তো বাতাস অথবা শূন্য মাধ্যমের ম্যাগনেটিক পারমিবিলিটি হলো মিউ নট, কিন্তু এখানে বাতাস বা শূন্য মাধ্যম না থেকে যদি অন্য কোনো মাধ্যম থাকে যার পারমিবিলিটি মিউ, তাহলে মিউ নটের পরিবর্তে হবে মিউ, এবং এই সমীকরণটা তখন সেইভাবে হবে মিউ এন স্কোয়ার এ বাই এল, বা মিউ এন স্কোয়ার স্মল এন স্কোয়ার এল এ, ঠিক আছে, হোয়ার মিউ সমান মিউ নট, মিউ আর এন্ড মিউ আর দ্য রিলেটিভ পারমিবিলিটি, ঠিক আছে। এখানে মিউ আর তো বসা হয় নাই, মানে মিউ আর এর কথা বলছে রিলেটিভ পারমিবিলিটি, ঠিক আছে। ওকে, এখন টু প্যারালাল ওয়্যারস, এটা আমরা এখানে ডিটেইল আমরা দুটো পাশাপাশি তার, তাদের মধ্যে যা হবে ইন্ডাকশন সেলফ ইন্ডাকট্যান্স নাকি, আমরা এই বিষয়গুলা তোমরা পড়ে নিও, এখান থেকে আমি প্রশ্ন করার সম্ভাবনা কম, দেখে নিও, তার মধ্যে তোমার এখানে জিনিসগুলো আছে, ঠিক আছে, যে টরয়েড কি হবে বলা আছে, কিন্তু পড়লে বুঝবে তুমি, তোমাদের এগুলো ইন্টারমিডিয়েট ছিল অনেক ক্ষেত্রেই। এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, কারণ ইন্ডাকশনের মধ্যে, ইন্ডাক্টরের মধ্যে কি থাকে, যেটা বলেছি একটু আগে, যে এটা তার কাজই হলো যে এই সার্কিটের, মানে এটা কাউন্টার পার্ট হলো ক্যাপাসিটর, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্যাপাসিটরের মধ্যে থাকে বৈদ্যুতিক শক্তি, আর এখানে ইন্ডাক্টরের মধ্যে থাকে চৌম্বকীয় শক্তি। ধরো আমি ফ্যানটা চালিয়ে আসি, গরম লাগছে। তাহলে সাউন্ডে ডিস্টার্ব করে।
Okay. Energy stored in a magnetic field, as we have already discussed, are dealing with physical significance, that the inductance of a circuit opposes any change in the current. Suppose in a circuit current is increasing, self-inductance will try to decrease this current. কারেন্টের অপোজকে লেঞ্জের সূত্র বলছে তা কারেন্টটাকে সে প্রতিহত করবে. Therefore the work must be done to overcome the induced EMF and to drive the current against it. This work done is stored up as energy of the system. ঠিক আছে, এই জন্য এটা ওই শক্তি হিসাবে থেকে যায়. তখন তুমি ইনডিউসড ইএমএফ হবে, তার ডিরেকশনটা এমন হবে যেন সেটাকে বাধাগ্রস্ত. সুতরাং এটাকে তুমি যদি বাড়াতে চাও কারেন্টকে, তাহলে ওই তার তাকে ওভারকাম করে যেতে হবে. ওভারকাম করার জন্যই এখানে তোমাকে কাজ করতে হবে এবং কাজটা তখন শক্তি হিসেবে সঞ্চিত থাকবে. ঠিক আছে, এটি পরবর্তীতে কাজে লাগবে. That the inductance of a circuit opposes any change in the current. Suppose in a circuit current is increasing, self-inductance will try to decrease this current. Therefore the work must be done to overcome the induced EMF and to drive the current against it. This work done is stored up as energy in the system. To drive a quantitative expression for the storage of the energy in the magnetic field, consider the circuit which shows a source of EMF zeta connected to a resistance R and inductance L. From Kirchhoff's law, এই যে আমরা জানি কার্শফের সূত্র কি বলছে আমাদের, টোটাল ইএমএফ এর সমান হবে কার্শফের দ্বিতীয় সূত্র. তাহলে এই যে ইএমএফ সমান হবে আইআর প্লাস এই যে পটেনশিয়াল টোটাল এর সমান বলছে না, এইটা আইআর প্লাস এল ডিআই ডিটি. এই যে বাধাটা দেখছে, এই বাধাটা এল ডিআই ডিটি পরিমাণ বাধা দিবে না, সো আইআর প্লাস এল ডিআই ডিটি হবে এটা সমান, which is derived on the principle of conservation of energy. If we multiply the above equation by I, we get মানে xi সমান এই যে I square R plus Li di dt. We can interpret the above equation as follows. 1. If a charge dq passes through the source of EMF, the battery, in time dt, the work done by the source in time dt is এত. একক চার্জ স্থানান্তরের জন্য বলছি না আমরা কাজ, যেটা ইএমএফ না, একক চার্জ স্থানান্তরের জন্য সোর্সের মধ্যে সেটা হলো তার ইএমএফ. তাহলে ডিকিউ পরিমাণ চার্জ স্থানান্তরের যে কাজটা হবে এই এটা ইনটু ডিকিউ. ঠিক আছে, the rate of work doing is এত ডিকিউ ডিটি সময়ের সাপেক্ষে পরিবর্তন সমান এই চলো জিআই. Therefore left hand side of the above equation, above there is xi is the rate at which source of EMF delivers energy to the circuit. এই রেটে এনার্জিটা ডেলিভার করছে. 2. The first term of the left hand side, the right hand side, is the rate at which energy appears on heat on the resistance R. যে সার্কিটে যে ohmic part যেটা রেজিস্ট্যান্স তার সাথে যে পরিমাণ হিট প্রোডাকশন হবে সেটা obviously P I square R অনুসারে আছে. Number 3, the energy that does not appear as heat must, according to the rule of conservation of energy, must be stored in the magnetic field. এই যে শক্তির একটা অংশ, এটা হলো কি রেট, কি রেটে ডেলিভারি সাপ্লাই দিচ্ছে, আর এইটার এটা কি পরিমাণ হিট প্রোডাকশন হচ্ছে, আর এটা হলো কি পরিমাণ সঞ্চিত হচ্ছে ম্যাগনেটিক শক্তি আকারে. ঠিক আছে, must, according to the rule of conservation of energy, must be stored in the magnetic field. Therefore Li di dt represents the rate at which the energy is stored in the magnetic field. তাহলে এই যে Li di dt সেটা হলো যে রেটে চুম্বক শক্তি আকারে শক্তি সঞ্চিত থাকছে সার্কিটের মধ্যে তার পরিমাণ. ঠিক আছে, therefore Li di dt represents the rate at which energy is stored in the magnetic field. That is dUB dt, UB মানে ম্যাগনেটিক এনার্জি, is equal to Li di dt, or dUB, UB মানে এটা ম্যাগনেটিক এনার্জি হলো B দিয়ে বোঝাচ্ছে, U মানে এনার্জি আর B হলো ম্যাগনেটিক, dUB dt. So dUB dt সমান Li di dt or dUB সমান Li di. Integrate করো. Therefore the energy stored in the in increasing current from 0 to I naught, from 0 to I naught is UB, total energy কতটুকু 0 থেকে I naught. So Li di সমানটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তো I di, L তো বাইরে থাকবে, তাহলে কি হবে এটা I square by 2. I square by 2 যদি আমরা 0 থেকে I naught পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে হবে I naught square by 2, that is half of Li naught square.
This is total stored magnetic energy in the inductance L. ঠিক আছে, carrying current I naught. This relation is identical to the expression for the energy associated with the capacitor C current carrying charge UE সমান half q square by C. তোমাদের একটু করে বলেছিলাম মনে হয় যদি ক্যাপাসিটর ডাইরেক্টলি তোমাদের সেইভাবে নাই, তোমরা যা মনে রাখতে পারো ইন্টারমিডিয়েট তোমরা পড়েছো হয়তো, যে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর UE and the electrostatic energy UE আর ম্যাগনেটিক এনার্জি হলো UB, সমান হাফ কিউ স্কয়ার বাই সি, একটু করে বলেছিলাম মনে হয়। ঠিক আছে, তো দুটোর মধ্যে একটা রিজেম্বলেন্স আছে, দেখো সাদৃশ্য আছে। Thus half Li naught square is energy required from an external source to overcome the EMF in the inductance when the current rise to its steady value. ঠিক আছে, এনার্জি স্টোরড আপ সলিনয়েডের ক্ষেত্রে এনার্জি স্টোরড ইন সলিনয়েড বাই 11.25, এটার ক্ষেত্রে সলিনয়েডে কতটুকু হবে, UB সমান half Li square. For I is a current in the solenoid, we have calculated in the last section the self-inductance of a solenoid is given by L is equal to mu naught N square A by L, and magnetic induction B is given by B is equal to mu naught Ni by L, or I is equal to BL by mu naught N. এই I এর মানটা এখানে বসাও, অতএব UB is equal to half of A mu naught N square A by L BL by mu naught N whole square, which is I square, তার মানে 1 by 2 mu naught B square AL joules. ঠিক আছে, তাহলে এনার্জি স্টোরড ইন এ সলিনয়েড হবে এটা ম্যাগনেটিক এনার্জি 1 by 2 mu naught into B square into AL. L হলো লেংথ অফ দ্য সলিনয়েড, A হলো ক্রস সেকশন joules. তো এনার্জি ডেনসিটি এখানে আছে এপসিলন স্কয়ার বাই 2 করেসপন্ডিং, মানে এটা হবে হাফ অফ B square by mu square joules per meter cube. এই হলো তার এক্সপ্রেশন। L is the volume of the solenoid. Obviously এখানে ওই যে AL আছে, এলটা ভলিউম না, এ হলো তার ক্রস সেকশন, এল হলো লেংথ, তাহলে তার ভলিউম, তাহলে এটাকে যদি ভলিউম দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, প্রতি একক আয়তনে কতটুকু শক্তি এসে তা পাওয়া যাবে, তাই না? তার মানে কি আসবে 1 by 2 mu naught into B square, the half into B square by mu naught, তাই না? এ হলো ক্রস সেকশন, এল হলো লেংথ, তাহলে এল হলো ভলিউম অফ দ্য সলিনয়েড। তাহলে এই টার্মটাকে টোটাল এনার্জি যেহেতু ডিপোজিটেড ইন দা বা স্টোরড ইন দা সলিনয়েড যদি বলি ইউবি, তার এক্সপ্রেশন যেটা হয়ে থাকে 11.26 যে এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই টার্মসটাকে যদি আমরা AL দ্যাট ইজ ভলিউম অফ দ্য সলিনয়েড দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই এনার্জি ডেনসিটি ইজ এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য সলিনয়েড, and this is nothing but 1 by 2 mu naught B square. এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে হাফ B square by mu naught, জুলস পার মিটার কিউব, কারণ AL এটা ইউনিট তো জুলস, তো AL এর একক হবে মিটার কিউব, তাহলে জুলস পার মিটার কিউব। This equation gives the energy density stored at any point where the magnetic induction is B. Though this equation is derived for solenoid, but it holds in general or any other words, it is true for all magnetic field configurations. It is analogous to that of energy in electric field. কি পেয়েছিলাম, epsilon naught square হাফ আছে, এখানে epsilon naught উপরে ছিল, এটা নিচে হলো mu naught, স্কয়ারের জায়গায় B square. ওকে, এটা হলো অন্য পেজের, এটা সিরিয়াল পেজ না, এটা 429 এর পরে 433। Compare the energy required to set up a cube of 10 centimeter size, a uniform electric field of atto volts per meter and uniform magnetic field of atto Weber per meter square. কতটুকু লাগবে, UE হলো half of epsilon square, ঠিক আছে, V naught মানে ভলিউম কত রাখে, টোটাল এনার্জি ভলিউমটা হলো এখানে। Compare the energy required to set up a cube of 10 centimeter, ঠিক আছে, sides 10 centimeter size, 10 centimeter মানে 0.1, এটা আমরা পেয়েছি এনার্জি ডেনসিটি, এই যে এক্সপ্রেশনটা এটা এনার্জি ডেনসিটি, এটাও এনার্জি ডেনসিটি ভলিউম দ্বারা ভাগ করার পর, তাহলে টোটাল ভলিউমের মধ্যে কতটুকু এনার্জি থাকে আমরা ভলিউম দ্বারা গুণ দিতে হবে। ইউই হলো হাফ অফ স্কয়ার ভি নট ইজ দা ভলিউম, তাহলে হাফ অফ এপসাইলন নট এর মান স্কয়ারের মান, আর ভি হলো 1 সেন্টিমিটার মানে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার জুল, সমান এটা হবে এত। আর এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন বাই ইকুয়েশন এত, তারপরে হাফ অফ বি স্কয়ার মাইনাস ভি নট, এই সেম জিনিস মানে 400 জুলস। তো বেশি লাগবে কোনটা, এখানে আমাদের 400 জুল লাগবে ম্যাগনেটিক, আর মাত্র ভেরি স্মল এনার্জি লাগছে ইলেকট্রিক্যাল। Thus much larger amount of energy can be stored in magnetic field
than an electric field. Conversely, much more energy is required to set up magnetic field than is required to set up electric field of similar magnitude. ঠিক আছে? এই যে একটা অঙ্ক এখানে এক্সাম্পল 10, এটা আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে একটু একটু করে আমরা পড়েছি, সুতরাং এই প্রবলেমটা তোমরা দেখবা। ঠিক আছে? এখন আসো মিউচুয়াল ইন্ডাকটেন্সে। এর আগেরটা সেলফ ইন্ডাকটেন্সের বাংলা নাম সম্ভবত স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ আর মিউচুয়াল ইন্ডাকটেন্সের নাম হলো পারস্পরিক আবেশ, তাই না? মিউচুয়াল নাম পারস্পরিক আবেশ না? মিউচুয়াল ইন্ডাকটেন্সের নাম পারস্পরিক আবেশ নাকি? ওটা স্বকীয় আবেশ, ওটা পারস্পরিক আবেশ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে একটু সাউন্ড করো, মনে হবে যে আমি জীবিত আছি, শুধু না আমার এই সিস্টেমটা লাইভ আছে। তোমরা সাউন্ড পড়েছো? তোমাদের অন্য প্রসঙ্গে যাই একটু, তোমাদের ভালো লাগতে পারে। সাউন্ড অ্যাকাউস্টিক্স পড়েছো না? লাইভ রুম, ডেড রুম, মনে আছে? ইন্টারভিউতে না পড়ো নাই? থাকার কথা তো। রিভারবারেশন পড়েছো? রিভারবারেশন, অনুরণন। স্যার ধারণা দেওয়া ছিল অল্প 2 লাইনের। মাত্র 2 লাইন? অনুরণন শব্দটা বুঝো? অনুরণন এই তরঙ্গের ক্ষেত্রে ছিল, বাট এই ক্ষেত্রে ছিল না। অনুরণন, মনে করো তুমি ছেলে, তোমার গার্লফ্রেন্ড বা বন্ধু কারোর প্রতি তোমার খুব দুর্বলতা আছে, কথা বলতে পারছো না, চোখের দিকে তাকাতে পারো না, তার মনের মধ্যে কেমন একটা গলা টলা শুকিয়ে যায়, এই ধরনের কেউ আছে তোমার। ও তোমাকে কোনোদিন একটা কথা বলছে, তুমি ঘরে এসে দেখবা ওর কথা তুমি শুনতে পাচ্ছ। এটা হলো ভার্চুয়াল রিভারবারেশন, অনুরণন। ঠিক আছে? ছিল না তাইলে। সিমিলার, মানে মেয়েদের ক্ষেত্রে একই ধরনের, যেহেতু উই আর অল আর হিউম্যান বিং, ফিলিংস সবারই কম বেশি একই ধরনের, সবারই থাকে এই ধরনের উইক পয়েন্ট গুলো। কারো কারো কথা, বচন আমাদের মনে অনেকক্ষণ যাবৎ ভাসতে থাকে, মনের মধ্যে অনুরণিত হয়, আন্দোলিত হয়, সেটাকে অনুরণন বলে। অনুরণন মানে শব্দের, আমি যে এই যে সাউন্ড করছি একটা রুমের মধ্যে, মনে করো আমার সাউন্ড বন্ধ, সোর্সটা বন্ধ হওয়ার পরেও যে স্বল্প সময় যেটা লাইভ থাকে সেটাকে বলে অনুরণন। মাল্টিপল ইকোর কারণে সেটা হয় আর কি। একটা অডিটোরিয়ামে এটার অন্যতম কাজ হলো যে ইকোটা মিনিমাইজ করা। তো যেখানে অনুরণন হয়, এটা রিভারবারেশন বলে, রিভারবেশন টাইম যেটাতে আছে এটা লাইভ রুম, আর যেখানে রিভারবেশন টাইম 0 ডেড রুম, মানে কোনো শব্দ বলে আর এটা কোনো কানের প্রতিধ্বনি আসবে না তোমার কাছে, এটা ডেড রুম। তো লাইভ রুম, ডেড রুম, এটা অ্যাকাউস্টিক্স। তোমরা তার এখন আর সাউন্ড যেহেতু নাই, এটা পড়বো না, ওখানে অ্যাকাউস্টিক্স এর কিছু জিনিস থাকার কথা ইন্টারমিডিয়েটে, অ্যাকাউস্টিক্স এগুলো আছে। তো যাই হোক, তোমরা কথা বললে মনে হয় আমি লাইভ আছি। ঠিক আছে? যদিও আমাদের অনলাইন সেশন চলছে, কিন্তু এটা লাইভ কোনো ম্যানিফেস্টেড হচ্ছে না যতক্ষণ না তোমাদের কাছে কোনো সাউন্ড বা কোনো রিফ্লেকশন আমরা না পাই। ওখানে যেমন প্রতিধ্বনি, রিফ্লেকশন অফ সাউন্ড, তোমাদের কথা মানে আমার কথার রিফ্লেকশন। ঠিক আছে? ভার্চুয়ালি কোনো রিফ্লেকশন মাঝে মাঝে একটু করে যদি আসে তরঙ্গের মাধ্যমে, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে, যেটা তোমাদের কাছে যাচ্ছে, অনেক কত জায়গায় ঘুরে যাচ্ছে তোমাদের সাউন্ড, আমার কম্পিউটার সাউন্ড সিস্টেম, তারপর এখান থেকে যাচ্ছে অপটিক্যাল ফাইবার, কোন জায়গায় আমেরিকা যাচ্ছে, কোথা থেকে আবার তোমাদের ইউনিটগুলোতে যাচ্ছে, তোমরা রিসিভ করছো, আবার একই সোর্সে ফিরে আসছে। এখানে কত কেবল, কোথায় কত মহাসমুদ্রের নিচ দিয়ে যাচ্ছে সেই সিগন্যাল গুলো, গিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছে। ঠিক আছে, তাই না? তাই তো স্যার। ওই রিফ্লেক্ট হলে তোমাদের কাছে রেসপন্স পেলে মনে হবে যে আমার একটা লাইভ আছে, আমি একটা লাইভ রুমে আছি, আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে নেই যেখান থেকে আমার প্রতিধ্বনি হবে না। প্রতিধ্বনি লাইভ কখন, যখন আমি মনে করো একটা জায়গায়, নির্জন জায়গায় বসে আছি, তা আমি জীবিত না মৃত আমি কিভাবে বুঝবো? যখন আমার দিকে কেউ তাকাবে, তার সাথে আমি কথা বলতে পারবো। কথা বলতে এটা তুমি মানুষ লাগবে না, এটা প্রাণীও হতে পারে। প্রাণীর সাথে আমাদের রেসপন্স হয়। আমাদের বাড়িতে পোষা বিড়াল আছে, অনেকের গ্রামের বাড়ি গরু আছে, কবুতর আছে, তারা আমাদের রেসপন্স করে না। ওরা ওদের ভাষা আমাদের মতো ভাষায় কথা বলে না, কিন্তু কথা তো বলে। বিড়ালকে ডাকলে আসে না কাছে? আসে তো। সে তোমাকে ডাকে না, তার ক্ষুধা লাগলে সে সাউন্ড করে না, কুকুর বলে না, হাঁস, কবুতর, গরু সবাই কথা বলে, তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তো যারা তাদের পাশাপাশি থাকেন তারা তাদের ভাষাটা বোঝেন। আমার ছোটবেলা, আমার শৈশব কৈশোরে বাড়িতে বিড়াল ছিলাম, বিড়ালের ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে বুঝতে পারতাম, ও কি চাচ্ছে, ওর কথাটা কি, ওর মনের মধ্যে। তোমরাও বোঝো যারা, এটা খুব কঠিন ভাষা নয়, একটু অবজার্ভ করলে বোঝা যায় তার সে কি চাচ্ছে। সে আদর চাচ্ছে, সে কি ভালো লাগছে না, তাকে মন্দ লাগছে, সব বুঝবা তুমি। তো তোমরা ওদের কাছে রিফ্লেকশন যদি পাই, সেই রিফ্লেকশন পেলে মনে হবে যে আই এম অ্যালাইভ, মাই সেশন ইজ অ্যালাইভ। থ্যাংক ইউ। আমরা এখন মিউচুয়াল ইন্ডাকটেন্সে যাই। এবং তোমাদের এই কথা মিউচুয়াল ইন্ডাকটেন্স, তোমার কথায় আমি ইন্ডিউসড হবো, আমার কথায় তুমি ইন্ডিউসড, দ্যাট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে।
ঠিক আছে, এবং মিউচুয়াল রেসপন্স হবে, মিউচুয়াল ইন্টারাকশন হবে। ফিগার 11.13 is an arrangement of two fixed coils. কয়েল আছে দুইটা ফিক্সড কয়েল। A controllable current I1, controllable current, a controllable current I1 is passed through the primary বাম পাশেরটা। The current in P will produce magnetic field say B1 বাম পাশে at any instant when the current is constant I1। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত হলেই তার মধ্যে চৌম্বক ক্রিয়া হবে। ঠিক আছে, চৌম্বক হবে, এবং এই চৌম্বক যখন বিদ্যুৎ পরিবর্তন হবে তখন সে কিন্তু চৌম্বক হবে, এবং চৌম্বক সেটা আবিষ্কার হবে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তোমার ইএমএফ ইন্ডিউস হবে তখনই যখন এই ফ্লাক্সটা পরিবর্তন হয়। প্রথম করে একটু কনফিউজ করো না। যে কোনো তার দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, যে কোনো কয়েল দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার পাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ওই চৌম্বক ক্ষেত্র আরেকটা চৌম্বক ক্ষেত্রকে, আরেকটা পদার্থকে সে আবিষ্ট করতেই পারে। কিন্তু ইএমএফ তখনই প্রোডাকশন হবে যখন ওই প্রাইমারি কয়েলের ইলেকট্রিক কারেন্ট অথবা ফ্লাক্স তার মধ্যে পরিবর্তন হবে। পরিবর্তন ছাড়া আবিষ্ট হবে না, ইএমএফ আবিষ্ট হবে না। ঠিক আছে, সুতরাং চেঞ্জ লাগবে, মনে রাখবে এটা। এমনি আমরা ইনডিউসড ইএমএফ সরি ফ্লাক্স পাবা, ইএমএফ পেতে গেলে তোমাকে পরিবর্তন লাগবে। দুটার মধ্যে কনফিউজ করো না। The current in P will produce magnetic field say B1 at any instant when the current is constant I1. If phi21 denote the flux of B1 through the secondary flux of B1 is সমান সারফেস ইন্টিগ্রাল B1 S2। এই যে B1 এর এই যে I1 কারেন্ট প্রাইমারি দ্বারা প্রবাহিত হওয়ার ফলে সে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, এই চৌম্বক ক্ষেত্র সেকেন্ডারি এস এর মধ্যে যে আবিষ্ট হবে, তার ধরুন যে ফ্লাক্স phi21 মানে phi flux to due to 1 s equal to B1 ds2। B1 হলো তার প্রাইমারি ফ্লাক্স মানে ফিল্ড B1, আর ds2 আমরা s2 এর জন্য আমরা ds2 এখানে ইউজ করলাম, সারফেস 2। The value of phi21 depends on B1, which in turn depends on I1, provided the shape and relative position of P and S fixed। ঠিক আছে, যদি পি প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফিক্স থাকে তাহলে এই phi21 নির্ভর করবে B1 এর উপর, এবং B1 obviously depends on I1, this currents flowing through primary coil. We have phi21 মানে phi1 is proportional to I1 মানে phi1 is equal to Li আমরা পড়েছি। So phi21 by I1 সমান constant, that is L। আমরা সেলফ ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে এটা আমরা পড়েছি। Suppose I1 changes with time, the flux phi21 also change, there will be an induced EMF। এই যে পরিবর্তন হলে এখানে EMF ইনডিউস হবে in the secondary according to Faraday's law। phi xi21 is equal to d phi21 by dt সমান some constant into di1 dt। এই সমীকরণটা আমরা জানি। The constant in equation 11.29 and 11.30 is the same and denoted by M21, this is mutual inductance। L এর পরিবর্তে লিখব এখানে mutual inductance, মানে self inductance এর ক্ষেত্রে আমরা L সরাসরি লিখে দিয়েছি। is called the coefficient of mutual inductance। xi21 সমান M21 into di1 dt, or magnitude যদি আমরা শুধু মান লিখে এটা তো ডিরেকশন সহ, যেহেতু অপোজিট ডিরেকশনে থাকবে সেই জন্য এটা মাইনাস আছে, আর শুধু যে মান বলি আমরা xi21 সমান M21 by di dt। The negative sign indicates the direction of induced EMF. The value of M21 depends on the geometry of our arrangement of coils, primary and secondary P and S. Let us now pass the current through the secondary and calculate the induced EMF in the primary coil। এখন আমরা এই যে এক্সপেরিমেন্টটা করছি বা এই যে ডেরিভেশনটা হলো, আমরা কারেন্ট পাস করছি প্রাইমারি কোয়েল লেফট সাইডে কোয়েল দ্বারা, তার জন্য ইফেক্টটা দেখছি, কারেন্ট পরিবর্তন করছি, ইফেক্টটা আমরা ক্যালকুলেশন করছি সেকেন্ডারিতে। এখন উল্টোটা যদি করি আমরা, এখানে যদি আমরা কারেন্ট পাস করি এবং ইফেক্টটা অবজার্ভ করি যদি সেকেন্ডারি প্রাইমারি কয়েলে, তাহলে আমরা এই সেম এক্সপ্রেশন আমরা পাই xi12 সমান M12 di2 dt। তাহলে সেম এক্সপ্রেশন আমরা আমাদের আসবে, তাহলে আমরা লিখতে পারি M12 সমান M21 সমান M। অর্থাৎ প্রাইমারি কয়েল দ্বারা সেকেন্ডারি যে কারেন্ট প্রবাহিত হলে যে সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ ইনডিউসড ইন্ডাকশন তৈরি হবে, সেকেন্ডারি কয়েলে ওই কারেন্ট দিলেও আমরা প্রাইমারি কয়েলে সেম পরিমাণ আমাদের ইন্ডাকশন পাবো। তাহলে M12 সমান M21 যদি সমান হয়, তাহলে তার পরিবর্তে আমরা একটা কোএফিশিয়েন্ট লিখতে পারি M।
ঠিক আছে, m হলো কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স এন্ড ক্যান বি ডিফাইন্ড ইন টার্মস অফ এনি অফ দ্য ইকুয়েশনস। আগে যে ডিফাইন করেছিলাম আমরা দুটো সমীকরণ দ্বারা, এখানে আমরা দুটো সমীকরণ দ্বারা ডিফাইন করব 11.29 এবং 11. এই দুটো সমীকরণ। এখানে যদি আমাদের মিডিয়াম সারাউন্ডিং মিডিয়ামের পারমিবিলিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এই সমীকরণ দ্বারা ডিফাইন করব, আর যদি কনস্ট্যান্ট না থাকে সারাউন্ডিং মিডিয়ামের বা ইমার্স যে মিডিয়াম কয়েলগুলো ইমার্স আছে যে মিডিয়ামে তার পারমিবিলিটি যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে আমরা এই সমীকরণ দ্বারা ডিফাইন করব। ঠিক আছে, the coefficient of mutual inductance can be defined in terms of any of the equations 11.29 or 11.30. One, by definition, by equation 11.29, it is the flux linked to the circuit due to unit current flowing through the other nearby circuit. এই যে ঠিক আছে, ইউনিট কারেন্ট যে প্রবাহিত হয় তাহলে তার সেকেন্ডারি কয়েলে যে পরিমাণ ফ্লাক্স ইনডিউস হবে সেটা হলো তার মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর এই সমীকরণ থেকে কি আসবে, এই সমীকরণ থেকে আমরা পাবো 11.30 তে যে ইউনিট কারেন্টের পরিবর্তন হলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হবে সেকেন্ডারিতে, ওইটাই আমরা সেলফ ইন্ডাকটেন্সে যেটা বলেছিলাম সেম ডেফিনিশন, ওটা শুধু প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কয়েলের কথা বলা হবে এখানে। By it is the EMF induced in a circuit when the rate of decay of current in other circuit is unity. This is M2 when the definition given by equation 2 is satisfactory when the permeability of the medium is constant. When the permeability of the medium is not constant, then we define image induction by equation 11.30. However, both the definition আগের মতোই যদি permeability constant থাকে তাহলে দুইটা ক্ষেত্রেই definition সেম হবে, এবং এই ক্ষেত্রে আমাদের ইউনিট হলো হেনরি। ঠিক আছে, এই ক্ষেত্রে ইউনিট হলো হেনরি। এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কথা বলা আছে, তোমরা ইন্টারেস্টেড হলে দেখে নিও, এখানে মধ্যে জিনিসপত্র আছে আমি দিয়েছি তোমাদের। রিলেশন বিটুইন সেলফ ইন্ডাকটেন্স এন্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স, এখানে আমরা এটা দিয়েই আমরা শেষ করতে চাই আমাদের, এবং বিষয় আছে সিরিজ প্যারালাল ইন্ডাকটেন্সও আছে, দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, রিলেশন বিটুইন মিউচুয়াল ইন্ডাকটেন্স এন্ড সেলফ ইন্ডাকটেন্স। কনসিডার এ টরয়েড, একটা গোলাকার মানে আংটি মনে করো, আংটির উপর যদি আমরা এই যে সিস্টেম করা আছে এইভাবে যদি তার উইন্ডিং করা থাকে তাকে বলা হয় টরয়েড। কনসিডার এ টরয়েড অফ n1 টার্নস কল্ড প্রাইমারি উইথ এ সেকেন্ডারি টরয়েডাল উইন্ডিং n2 as shown in the figure. ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি। A current I1 in the first winding produces a magnetic induction B is mu naught Ni I1 মানে N1 I1 2 pi R, R হলো এখানে তার ওই টরয়েডের রেডিয়াস, and consequently fluxes phi 11 through the primary winding B N1A। এগুলো যে পড়েছি আমরা ইকুয়েশন এখান থেকে আনছি আর কি, এখানে mu naught N1 square A I1 2 pi R phi 21 through the secondary winding B N2A, এই সমীকরণগুলো আসবে আমাদের এখানে। From these fluxes, it follows phi 11 সমান L1 I1 by definition of self-inductance. Phi 21 thank you. Phi 21 সমান M21 I1 by definition of mutual inductance. তো L হলো L1 এইটা, M21 এইটা। Reversing the procedure and considering the current I2 in secondary, উল্টা করা হলো আর কি, we get এই সমীকরণগুলো পাই। L1 is the self inductance of the first coil and the self inductance of the second coil. We see M12 সমান M21 is the mutual energy between the coils L1 and L2, তাহলে L1 L2 সমান এই M12 স্কয়ার, মানে M12 সমান √over L1 L2। আমাদের আলটিমেট রিলেশন এইটা, মিউচুয়াল ইন্ডাকটেন্স হলো √over L1 L2, ওটা দুইটা কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের জিওমেট্রিক মিনই হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। √over L1 L2 টা কি? √over L1 L2 হলো দুটো কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের জিওমেট্রিক মিন। আমরা তিন ধরনের মিন জানি না মোমো? জি স্যার, আমরা মনে আছে তিন ধরনের মিন কি কি আমরা জানি? হারমোনিক মিন, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন। প্রথমটা কি বলছিলা? হারমোনিক মিন, এক্স্যাক্টলি হারমোনিক, অর্থাৎ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। ঠিক আছে, সো এটা জিওমেট্রিক মিন। যেখানে জিওমেট্রিক কেন বা একটু চিন্তা করে, এখানে কেন অ্যারিথমেটিক হলো না? আমাদের কিন্তু ম্যাথমেটিক্স এটা আমাদের দিল, আমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের যে কম্বিনেশন, যে ক্যালকুলেশন, আমাদের ফিজিক্যাল সিচুয়েশন এবং তার সাথে আমরা যে ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশন আমাকে রেজাল্ট দিল M12 সমান √over L1 L2।
Root over L1 till 2 is nothing but the geometric mean of mutual inductance of the two coils. এটা কেন arithmetic হলো না? এটার ফিজিক্যাল সিচুয়েশনটা এমন কেন হলো? তোমরা কি একটু আমাকে এক্সপ্লেইন করে বলবে? এখানে জিওমেট্রিক কেন হলো? আমার কথা বুঝতে পারছো? একটু চা খাচ্ছি আমি। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জিওমেট্রিকটা কেন হলো বলো না? একেবারে সহজ জিনিস। ভয় পাওয়ার কারণ নাই, তুমি ছাত্র, তোমার ভুল হতেই পারে, কিন্তু তুমি যদি তোমার চিন্তা যদি সঠিক হয়ে যায় তাহলে তোমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার মতো চিন্তার প্রেরণা যোগাবে তোমাকে। কেন সেখানে হলো এটা? খুব সিম্পল। কিরে মেয়েরা কেউ বলো, কালকে দেখলাম আমরা কোনদিন মেডিকেল রেজাল্ট আউট হলো, মেয়েরা ছেলেদের চেয়ে বাংলাদেশের সব জায়গায়, আমি আমার ডিপার্টমেন্টে দেখি না, সব ভালো রেজাল্ট করে সব মেয়েরা। মেডিকেলে কালকে তো রেজাল্ট আউট হলো নাকি পরশুদিন মেডিকেলের? শনিবার না রোববারে কোন দিন গেল? রোববার তো কালকে গেল। হ্যাঁ কালকে আউট হয়েছে রেজাল্ট। কালকে না পরশুদিন আউট হয়েছে রেজাল্ট, পরশুদিন সন্ধ্যার পর। পরশুদিন সন্ধ্যার পর আউট হলো, দেখলাম 2000 কতজন ছেলে মেয়ে, তারপর 2000-এর কাছাকাছি ছেলে কম মেয়ে বেশি, এবং সবগুলো মেডিকেল কলেজে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি। একসময় আমাদের উচ্চশিক্ষায় মেয়েদের পার্টিসিপেশন ছিল একেবারে কম। আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্সের, তখন আমাদের সাথে আমরা স্টুডেন্ট ছিলাম 120-এর মতো। মেয়ে ছিল কয়জন? 4-5 জন না 6 জন, 5-6 জন ছিল, সব ছেলে। কিন্তু এখন আমাদের চিত্র পুরো উল্টো। আমাদের ডিপার্টমেন্টে 1/3 হলো, কোনো কোনো ইয়ারে অ্যারাউন্ড 50% মেয়ে আছে। কম, 50-এর চেয়ে কম অবশ্যই, 50-এর চেয়ে বেশি না। তবে বায়োলজিক্যাল সায়েন্সে কিছু কিছু ডিপার্টমেন্টে মেয়ে বেশি আছে। বোটানি, জিওলজি এগুলোতে বেশি মেয়ে সম্ভবত, ছেলেদের চেয়ে মেয়ে বেশি সব ডিপার্টমেন্টে। সাইকোলজি এগুলোতে ছেলেদের চেয়ে মেয়ে বেশি। ওদিকে সমাজবিজ্ঞানে সোশ্যোলজিতে আছে প্রচুর মেয়ে আছে, ছেলেদের সমান হবে হয়তো। তোমাদের ডিপার্টমেন্টে কেমন? সিএসসি তে ছেলে বেশি না মেয়ে বেশি? ছেলে বেশি। ছেলে বেশি। ইঞ্জিনিয়ারিং এ ছেলে বেশি। ইঞ্জিনিয়ারিং এ ছেলে বেশি? জি স্যার। মেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে না? না না, তা হতে পারে, বাট সংখ্যাই কম। সব জায়গাতে এটা নিয়ে অনেক তাদের ট্রল হয়। আগ্রহ কম, আগ্রহ কম। আচ্ছা তোমাদের সাথে অনেকে আছে, যাক আমি শুনতে যাচ্ছি, যে কারো একজনে বলো না, ছেলে মেয়ে সবাই সমান। আমি জাস্ট জি স্যার। মজা করছি, অ্যাটেনশন ব্রেক করার জন্য, অন্য কিছু না, মনোটনি থেকে ফিরে আসার জন্য আমি ভিন্ন প্রসঙ্গে কথা বলছি আর কি। সবাই সমান। ওটা কখনো ছেলে রেজাল্ট করবে ভালো, কখনো মেয়ে ভালো রেজাল্ট করবে, এটা স্ট্যাটিস্টিক্যাল র্যান্ডম। আর ছেলেরা একটু দুষ্ট প্রকৃতির হয়, লেখাপড়ায় মনোযোগী কম থাকে, মেয়েরা মনোযোগী বেশি থাকে, সুতরাং মেয়েরা ভালো রেজাল্ট করে, এটা বাস্তবতা। বলো, কেউ একদিন বলো জিওমেট্রিক কেন? একবার সহজ জিনিস। আর এই ইন্ডাকটেন্সটা পুরো জিওমেট্রির উপর নির্ভর করছে না। কথার মধ্যে আমি ওখানে শুরুতে কথা বলা আছে না জিওমেট্রি, এখানে জিওমেট্রির কথা বলা আছে না, এই যে কোথায় একটু আগে জিওমেট্রি ডিপেন্ডস অন দ্য জিওমেট্রি। এই যে জিওমেট্রি, এখানে আছে জিওমেট্রি। সুতরাং তার শেপ সাইজের উপর ডিপেন্ডেন্ট, তার জিওমেট্রিক্যাল কনসিডারেশন উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই এখানে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স, যে দুটো সেলফ ইন্ডাকটেন্সের জিওমেট্রিক মিন যেহেতু তার শেপের উপর, তার সাইজের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং এটা জিওমেট্রিক্যাল মিন এখানে আছে, জিওমেট্রিক্যাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করছে বলে এখানে জিওমেট্রি। ঠিক আছে? This relation represents a limit that imposed on the mutual inductance between two circuits. In deriving this relation, we have assumed that there is no flux leakage, but practically there is always some leakage. Then the mutual inductance is always less than the given equation 1. এটা হলো একটা আইডিয়াল কেস, কিন্তু এখানে বলা আছে কোনো সবগুলো ফ্লাক্স, যতগুলো ফ্লাক্স তৈরি হচ্ছে সবগুলো ফ্লাক্সই সেকেন্ডারিতে ইনডিউসড হয়ে যাচ্ছে, কিন্তু আর প্র্যাকটিক্যালি কি সব হচ্ছে? কিছু পরিমাণ বাইরে থেকে যাচ্ছে, লিকেজ হবে কিছু, এটা বলছে কিছু পরিমাণ লিকেজ হবে। লিকেজের কারণে ওই একটা ফ্যাক্টর এখানে যুক্ত হবে এসে, রুট ওভার L1 L2। ঠিক আছে? এখানে কে এর মান হবে 1 এর চেয়ে ছোট। তারপর ইন্ডাকটেন্স সিরিজ এন্ড প্যারালাল হবে কি সেটা বলা আছে, নেগেটিভ কাপলিং এখানে বলা আছে, দেখো এগুলো পড়বা। এখানে নিউমেরিক্যাল প্রবলেম আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজার করার প্রসেস আছে এখানে, এগুলো এত ডিটেইল আমরা যাব না।
আমরা সরাসরি তাহলে এই যে এই ম্যাগনেটিজম শেষ করে ফেললাম, কিন্তু কিছু জিজ্ঞেস করবো নাকি আমাকে? আমিও সার্কিটে ঢুকে যাবো। ম্যাগনেটিজম থেকে জিজ্ঞেস করার কিছু আছে আমাকে? কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, সবাই মনে হয়। আমি কথা বলতেছি তো। তুমি নেটে ডিস্টার্ব করছে? আমার নেট তো স্টেবল মনে হচ্ছে। আমার নেট তো এখন একবারও বলে নাই যে ইওর নেট ইন্টারাপ্টেড বা আনস্টেবল, কিছু বলে নাই, মাঝে মাঝে স্যার বলে। আমার নেট স্টেবল, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি, একেবারে মনে হচ্ছে পাশে বসে কথা বলছো। স্যার টরয়েড আর সলিনয়েড আর কোয়েল কোয়েল স্যার কয়েলটা হলেও মনে করো কিছু নাই, কয়েলের যে কোনো শেপ হতে পারে। মনে করো তো একটা তার উইন্ডিং করলাম, তোমার আঙ্গুল, তোমার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে এই যে দেখাতে পাচ্ছি, এইভাবে আমি উইন্ডিং করলাম, ঠিক আছে? উইন্ডিং করে ছেড়ে দিলাম, এটা হলো একটা কয়েল। ঠিক আছে, এটা কয়েল মানে পেঁচানো পেঁচানো কোনো কিছু নাম হলো কয়েল। কয়েল মানে পেঁচানো। আর সলিনয়েড হলো তার শেপটা সিলিন্ড্রিক্যাল থাকতে হবে। মনে করো এই যে তার আমার আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার, আমি এখানে তার পেঁচালাম 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 করে তারটার যদি ক্লোজলি থাকে পেঁচানোটা, এবং এই শেপটা যদি সিলিন্ড্রিক্যাল, আমরা আঙ্গুল যেমন অ্যাপ্রক্সিমেটলি সিলিন্ড্রিক্যাল, এই শেপটা যদি সিলিন্ড্রিক্যাল থাকে তাহলে সেটা হবে একটা সলিনয়েড। আর ওই সলিনয়েড যেটাকে যদি আমরা এইভাবে বানাই ফেলি, এইভাবে যেটা আঙ্গুল দিয়ে মতো পেঁচালাম না, এটা একটা লম্বা জিনিস হলো, এটা যদি এইভাবে গোলাকার বানিয়ে ফেলি, গোলাকার বানিয়ে তার এই দুটো তার এইভাবে কানেক্ট করি, তাহলে এই যে ডিভাইসটা তৈরি হলো, এই ডিভাইসটার নাম হয়ে যাবে টরয়েড। স্যার টরয়েডের মাঝখানে কি সবসময় ফাঁপা থাকবে, মানে দুইটা পরিধি? ফাঁকা থাকবে, এখানে আমাদের কোনো অন্য মিডিয়ামও থাকতে পারে, কিন্তু ইন জেনারেল একটা ফাঁকা, অর্থাৎ একটা রিং এর মতো, ওই যে রিংটা আমরা যে আংটি পড়ছি, আংটির মধ্যেই পেঁচানো মনে করো আছে তার। তো ওই একটা জায়গায় যেখানে ঢুকবে তার ওইখানে বেরোবে, একটা ইন একটা আউট, বা দুইটা তার হতে পারে, ইন আউট একসাথে। তো ওই ধরনের সিস্টেম, অর্থাৎ একটা গোলাকার বা বৃত্তাকার শেপের কোনো কিছুর উপরে ওই যে রিমের উপর দিয়ে ওয়েন্ডিং করা থাকে, তাহলে এইটাকে বলা হবে টরয়েড। আর সিলিন্ড্রিক্যাল শেপ যদি কোনো কিছু ওয়েন্ডিং থাকে এবং শেপটা ফিক্স থাকতে হবে, সেটিগুলোকে বলা হবে সলিনয়েড। ঠিক আছে স্যার স্যার আমরা তো মিউচুয়াল ইন্ডাকশন একটা আবেশিত আর একটা অনাবেশিত মানে সার্কিটের মধ্যে বা ওরকম দেখলাম। স্যার দুইটাকে আবেশিত হইতে পারে? কোনটা দুই বিষয় আমি বুঝি, তোমার কথা বুঝি নাই। স্যার প্রাথমিকটা আর সেকেন্ডারি একটা আবেশিত একটা অনাবেশিত কুণ্ডলী, দুইটা কুণ্ডলী কি আবেশিত হইতে পারে মিউচুয়াল আমি ইন্ডাকটেন্স? তোমার প্রশ্নটা তুমি ভিতরে রাখো, আমি তোমাকে আরেকটু এক্সপ্লেনেশন দিই, তারপরে তোমার প্রশ্ন উত্তর না পাও আমাকে আবার প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে স্যার। একটা তার কয়েল কয়েল আছে মনে করো, কয়েল আছে বা ইন্ডাক্টর আছে মনে করো, ঠিক আছে? তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো যে কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে? সুতরাং এই কুণ্ডলীর পাশে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আরেকটা কুণ্ডলী যদি আমি রাখি পাশে, অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা সেটা ইনডিউসড হবে, কিন্তু এখানে কোনো ইএমএফ পাওয়া যাবে না, কোনো কারেন্ট পাওয়া যাবে না। কারণ যেহেতু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আমরা একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত বলে একটা রিং দিয়ে বিদ্যুৎ, তার অক্ষ থেকে দূরে দুইটা এক্সপ্রেশন কিন্তু বের করেছি আমরা, কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সুতরাং এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো ওইখানে যেটা আরেকটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হল, সেটাকে বলবো ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন বি। সার্টেন ডিস্টেন্সে, ওই ডিস্টেন্সে যাই থাক ওখানে মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে। এটা কয়েল থাকলে হবে, কয়েল না থাকলে হবে, বাতাস থাকলে হবে, বাতাস না থাকলে হবে, সার্টেন ডিস্টেন্সে তার ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে। যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে তার চারপাশে, তার সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বজায় রেখেই সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কিন্তু ওই যে ওটাকে তুমি প্রাইমারি নাম দাও তুমি, বা একটা কিছু নাম দাও, এখানে যে বিদ্যুৎ প্রবাহের যদি পরিবর্তন হয়, পরিবর্তন হলে কি হবে, তার ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, তাই না? বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন মানে যে সাথে পাশে যদি একটা আরেকটা কয়েল রাখা হয় বা সলিনয়েড রাখা হয়, তাহলে তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ইন্ডাকশনও পরিবর্তন হবে। ওই পরিবর্তন সেকেন্ডারির মধ্যে ইএমএফ জেনারেট করবে। তার মানে দুইটাতে সাইমালটেনিয়াসলি তোমার ইন্ডাকশন হবে না, এটা কজ একটা ইফেক্ট, মনে রাখবে, একটা হবে কজ, একটা হবে ইফেক্ট। প্রাইমারির কজ হলো কারেন্ট অথবা চেঞ্জ ইন কারেন্ট, কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কিন্তু সেকেন্ড এটা ইএমএফ তৈরি করতে পারবে না।
শুধু জাস্ট কারেন্ট পাসিং এর সময় একটা ধাক্কা পাওয়া যাবে, যেটা ওই পাশে যদি সেকেন্ডারিতে গ্যালভানোমিটার রাখা হয় একটা ধাক্কা, জাস্ট ধাক্কা, সাময়িক একটা ধাক্কা পাওয়া যাবে, কিন্তু এরপরে এটা আবার গ্যালভানোমিটার নিউট্রাল হয়ে যাবে। আবার যদি কারেন্ট আমি অফ করি তখন একটা জাস্ট একটা ধাক্কা পাওয়া যাবে, কারণ তখন জাস্ট কারেন্ট বন্ধ হলে কারেন্ট দিকে হবে, তো ম্যাগনেটিক ফিল্ড এনার্জিটা তখন দিকে হবে, দিকের কারণে ওই সেকেন্ডারি ফ্লাক্সের মধ্যে কয়েলের মধ্যে লিঙ্কেজ যেটা হবে ফ্লাক্সের পরিবর্তন হবে, পরিবর্তনের কারণে এটা মাইক্রো মানে একটা ইনস্ট্যান্টানিয়াস একটা ইএমএফ জেনারেট করবে। ওই ইনস্ট্যান্টানিয়াস ইএমএফ এর কারণে ওখানে যদি কোনো গ্যালভানোমিটার যুক্ত থাকে সেকেন্ডারি কয়েলের মধ্যে, তো সেখানে তুমি একটা ডিফ্লেকশন পাবা। ইনসার্ট করার সময় বা কারেন্ট বাড়ানোর সময় যেদিকে তুমি ডিফ্লেকশন পেয়েছিলে, কারেন্ট অফ করার সময় উল্টো দিকে রিফ্লেকশন হবে। ঠিক আছে, এবং এই ঘটনাটি যদি আমি রিভার্স করে দেই, আমি যেটা নাম দিচ্ছি এখন সেকেন্ডারি, সেটাকে যদি প্রাইমারি করি, কারেন্ট যদি ওই জায়গায় দেই, তাহলে ওইটা হয়ে যাবে তখন কজ, এবং ইফেক্টটা পাওয়া যাবে আগের বার যেটা প্রাইমারি ধরেছিলাম সেটাতে, ভাইস ভার্সা। কিন্তু দুটোতে সাইমালটেনিয়াসলি ইন্ডিউসড হবে না। ইন্ডিউস মানে আবেশ, তুমি বসে আছো, তুমি মিউচুয়াল ইন্ডাকশন তখন হবে, মনে করো তোমার কেউ একজন আছে তোমার খুব পছন্দ লাগছে, তাকে দেখে তুমি মোহিত হচ্ছ, তোমাকে দেখে সে মোহিত হচ্ছে, সেটা হয় মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল। কিন্তু এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কজ ওখানে ওটা নিউট্রাল, ওটার মধ্যে কিচ্ছু নাই। আমরা যে ট্রান্সফর্মার বানাচ্ছি, ট্রান্সফর্মার কি আমরা সেকেন্ডারিতে কোনো কারেন্ট পাস করি? কারেন্ট তো প্রাইমারি, আমার 220 ভোল্ট লাইন এসে তো সরাসরি প্রাইমারিতে দিয়ে দিচ্ছি আমরা। সুতরাং প্রাইমারি কয়েলটা হলো আমার এখানে কজ, সেকেন্ডারি হলো ইফেক্ট। সেকেন্ডারিতে ইন্ডাকশন হচ্ছে, কন্টিনিউ সেকেন্ডে 50 বার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণে আমাদের N1 E1 সমান N2 E2 ফর্মুলা অনুসারে ওখানে আমাদের ইনডিউসড ইএমএফ পাচ্ছি আমরা ওই কয়েলের অ্যাক্রসে, এবং কয়েল থেকে আমরা কারেন্ট পাচ্ছি। ওই কারণটাই আমরা পরবর্তীতে আমরা ফিল্টার করে তারপর আমরা স্মুথ আউট করে আমরা একটা ডিসি নেই আমরা এখান থেকে। কখনো এসিও নিচ্ছি লর স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে, শুধুমাত্র এসিও নেই কোনো কোনো ক্ষেত্রে। আমরা ঘরে যেটা ইউজ করছি 220 ভোল্ট এসি, সেটা তো আসলে লাইন প্রোডাকশন লাইনে অনেক অনেক বেশি, কখনো 33 কেবি লাইন, কখনো 132 কেবি লাইন, কখনো 11 কেবি লাইন। এক একটা লাইন থেকে আমরা এক এক সময় আমাদের ট্রান্সফরমার অনুসারে আমাদের হাউসে আমরা নিচ্ছি 220 ভোল্ট, শুধুমাত্র এসি থেকে এসি হচ্ছে এগুলো স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে। ঠিক আছে, তো তোমার প্রশ্নে কি আমি উত্তর দিতে পেরেছি, বা তুমি কি আমাকে অন্য কিছু জানতে চেয়েছিলে আমার কাছে? নেট স্যার কথা হলো, আমি নেট কথা হলো দুটো প্রাইমারি, দুইটাতে কখনোই ইন্ডাকশন হতে পারে না, একটা হবে কজ, একটা হবে ইফেক্ট। কিন্তু আমি একটা কয়েল দিয়ে তার যদি কারেন্ট প্রবাহিত দিই তাহলে তার একটা ইন্ডাকশন হবে। ঠিক আছে, ওই ইন্ডাকশন সে অন্য যাই থাক, এখানে কয়েল রাখলেও থাকবে, না থাকলেও ইন্ডাকশন হবে। ঠিক আছে, জি স্যার বুঝতে তুমি পারছি। তোমার প্রশ্নটা কি ছিল আমাকে বলো, আমি কি তোমাকে উত্তর দিতে স্যার পেরেছি? আমি মনে করেছিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্সে একটা তো স্যার সেকেন্ডারি কয়েল যেটা আমরা কুণ্ডলী যেটা ধরি, ওটা তো স্যার সবসময় আমরা প্রাইমারি কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহিত করলে ওখানে ওটা আবেশিত হয়। আমি এটা কোয়েশ্চেন করেছিলাম যে দুইটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে দুইটার মধ্যেই কোনো ইফেক্ট ফেলা যায় কিনা, মানে প্রাইমারির জন্য সেকেন্ডারি, সেকেন্ডারি থ্যাংক ইউ ভেরি মাচ। তো ছোটবেলায় তুমি মনে হয় একেবারে দুষ্ট ছিলে না? দুষ্ট ছিলে? মা বাবা কি বলেন? ছিলাম 5-6 বছর পর্যন্ত ছিলাম, এরপরে আচ্ছা, শান্ত হয়ে একবারে গেছি। একটু বেশি শান্ত হয়ে গেছে, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দুটো দিকে দিলে কি হবে? দুটো দিলে দুটো ম্যাগনেটিক ফিল্ড হবে, একটা একটা ইন্টারেক্ট করবে, তখন দুইটাই ইন্টারেক্ট করবে, এখন রিপালস করবে। ওখানে আমার ওইটা একটা ম্যাগনেট হবে, ওইটা একটা ম্যাগনেট হবে। বুঝতে পারছো তুমি? প্রাইমারিতে আমি এভাবে আমি একটা কয়েল প্রাইমারি সেকেন্ডারি বিবেচনা না করে দুইটা ইন্ডাক্টর নাও, দুইটা ইন্ডাক্টরের মধ্যে এসি পাস করে দাও, তো ওই প্রাইমারি ইন্ডাক্টর একটা ইএমএফ তৈরি করবে, সেকেন্ডারি ইন্ডাক্টর আরেকটা ইএমএফ তৈরি করবে। ঠিক আছে, তো দুইটা ইএমএফ তৈরি করবে, তো যেহেতু কোনো কারেন্ট নাই বা সে ওটা থেকে যাবে, ওখানের মধ্যে ইএমএফ থাকবে এবং পরবর্তীতে ওই কারেন্টটাকে সে বাধাগ্রস্ত করবে। ঠিক আছে, আর শুধু যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ম্যাগনেটিক ফিল্ড পরস্পরকে যদি আউট অফ ফেজ থাকে তাহলে রিপালস করবে, ইন ফেজ হলে অ্যাট্রাক্ট করবে, সেম একই ঘটনা করবে। এটা চুম্বক তো ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র যদি তোমার এই নর্থ সাউথ হয় তাহলে অ্যাট্রাক্ট করবে, নর্থ নর্থ হলে রিপালস করবে। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ আর কি, সেভাবে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার ও যেভাবে বললো যে আমরা দুইটাতেই যদি আমরা কারেন্ট প্রবাহ দেই, তো আমার কথা হচ্ছে স্যার একটার যদি এন কম হয় এবং আরেকটা এন যদি বেশি হয়,
তাহলে একটা তাহলে যেটার n বেশি সেটাতে বেশি পরিমাণ মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং যেটার n কম সেটাতে কম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আলটিমেটলি একটা তো ইনডিউসড হবেই, একটু হলে তো হওয়ার কথা না স্যার, যেহেতু আমার ওর তাহলে তোমার মানে যেটার n বেশি যেটার ইন্ডাকশন হবে না তোমাকে বলছে কিভাবে? একটা একটা প্রভাবিত করবে না, দুটাতেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো পাশাপাশি একটা চৌম্বক ক্ষেত্র থাকলে থাকুক আর না থাকুক, দুইটা আবিষ্ট তো অবশ্যই হবে। স্যার দুইটাই হওয়ার কথা। আমি বলতে চাইছিলাম স্যার, যেহেতু একটার ম্যাগনেটিক ফিল্ড বেশি, তাহলে সেটার বদলে যেটার ওটা চাপ ম্যাগনেটিক দিবে, ফিল্ড যদি কম সেটার কারেন্টে বেশ ইনডিউস কম হওয়ার না কথা না। না না কারেন্টে বেশ কম থাকলে তো অবশ্যই হবে, কারেন্টে বেশ কম থাকলে অবশ্যই হবে। সরি একটু hold করো। হ্যাঁ অনেক এক্সট্রিমলি সরি। আমরা বলছিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে, তাই তো? তো মিউচুয়াল ইন্ডাকটেন্স অবশ্যই যদি মানে দুটো তখন পাশাপাশি রাখা আছে বা দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিনয়েড পাশাপাশি রাখা আছে, তাদের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে তাদের মধ্যে চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কোনটা যাতে বেশি কারেন্ট প্রবাহিত হবে সেখানে চৌম্বক ক্ষেত্র ফ্লাক্স লিঙ্কেজ তত বেশি হবে, যেটাতে কম হবে সেটাতে কম হবে। সুতরাং বেশিটা কমটাকে সে প্রেসারাইজেশন দেবে, এবং তার কোন দিকে তার বল প্রযুক্ত হবে, কোনটা কোন দিকে যাবে না যাবে সেটা নির্ভর করবে নেট যে ফোর্সটা, নেট যে কারেন্ট প্রবাহিত হবে দুটা দিয়ে তার উপর। ঠিক আছে? তো অবশ্যই সেটা আবিষ্ট হবে, কিন্তু তার দরুন তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা যা বলছি যে ইএমএফ তৈরি হওয়া, ইএমএফ তৈরি হতে হলে ফ্লাক্সের ভেরিয়েশন লাগবে। যখন আমরা স্টেডি কারেন্ট পাস করাবো একটা কয়েল দিয়ে, তখন ম্যাগনেটিক ফিল্ড হবে স্টেডি, ঠিক আছে? কিন্তু আমাদের দরকার লাগবে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ডে ফ্লাক্সের ভেরিয়েশন হবে, এবং ফ্লাক্সের ভেরিয়েশন হলে আরেকটা কয়েলের মধ্যে তখন ইএমএফ জেনারেট করবে, ঠিক আছে? কিন্তু তার ইন্ডাকশন, তার ম্যাগনেটিক ফিল্ড যে কোনো তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলেই হবে। এই যে তোমাদেরকে পড়াই নাই দুইটার পাশাপাশি প্যারালাল ওয়্যার, তার চৌম্বকে তাদের মধ্যবর্তী বল, ওইটা তুমি দেখো ওখানে মধ্যে। তারপর দুইটা কয়েলও আছে, তুমি যে কথাটা বলছো এই কয়েলও আছে, দুইটা কয়েল দিয়ে যদি পাশাপাশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তারপর তাদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন কতটুকু হবে সেটাও কিন্তু আমি তোমাদের পড়াই নাই, এখানে আছে, প্রবলেম সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? হ্যালো ঠিক আছে। Yes, sir. জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর এ কোয়েশ্চেন। আমরা সিম্পল আরএল সার্কিটস উইথ গ্রোথ এন্ড ডিকে অফ কারেন্ট, আরএল মানে এটা রেজিস্টর, এটা ইন্ডাক্টর, এটা সার্কিটের মধ্যে আছে। এই যে এল এবং আর একটা পাওয়ার সোর্স এখানে আছে। সো এটা দিয়ে এখানে আমরা এই যে কি আছে, যদি এখানে আসে তাহলে এটা দিয়ে সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আর এটা সরাই ফেলে সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। তো কারেন্ট প্রবাহিত যেহেতু এখানে ইন্ডাক্টর আছে, রেজিস্ট্যান্স তো স্ট্রেট ফরওয়ার্ড কারেন্ট পাস করে, এখানে কোনো ধরনের বাধা নেই। যেহেতু ইন্ডাকশন, এখানে কারেন্ট পাস হওয়ার সময় কি হবে, একটা একটু বাধা দিবে, যে পরিবর্তন হবে না মাইক্রো লেভেলে, পরিবর্তন হতে গেলে একটা বাধা দিবে, কিন্তু একটা সময় এটা স্টেবল হয়ে যাবে। এই জিনিসটা এখানে আলোচনা করা হবে। When the key is depressed or pressed, the current R in R starts to increase. If the inductor L was not present in the current, would rise rapidly to maximum steady value I naught সমান Xi by R. Simply এটা যদি রেজিস্টর না থাকে, the current হবে I naught maximum to R. Because of the inductor L, according to Faraday's law and Lang's law, a self-induced EMF minus L dt appears in the circuit, which opposes the rise of current. তৈরি হবে না সেলফ ইন্ডাকটেন্সের কারণে? It means that it opposes the battery EMF Xi. For the direction of current shown in figure 11.22, এই যে এই দিক থেকে যাবে, X will be at higher potential than Y. X Y দেখা আছে, এখানে দেখা আছে না, X এটা এদিকে Y, আচ্ছা এখানে দিচ্ছে ছবি X Y, ওকে 11.22. Therefore, the drop of potential of my IR across resistance, the Kirchhoff's law, second law gives, Kirchhoff's দ্বিতীয় সূত্র অনুসারে কি, যে A minus L L didt plus RI সমান হতে হবে না, টোটাল EMF সমান হবে না, মানে সার্কিট যে ইকুয়েশনটা, এটা মনে রাখবা, যে কোনো সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা বানানো হলো মূল জিনিস, ঠিক আছে? এই ইকুয়েশনটা বানানো হলো মূল জিনিস। তাহলে এখানের মধ্যে এটা অ্যাকচুয়ালি হলো RI সমান Xi মাইনাস L didt, কারণ এখানে ইএমএফ এর সমান, টোটাল যে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল হবে টোটাল ইএমএফ এর সমান, তাই তো? তো আমার অরিজিনাল ইএমএফ হলো Xi, আর এর সাথে হলো মাইনাস L didt,
জাই মাইনাস এল ডিআই ডিটি সমান আর আই। তো এটা মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এল ডিআই ডিটি প্লাস আর আই সমান জাই। ঠিক আছে, তো তোমাদের সার্কিট অ্যানালাইসিস এসি হোক ডিসি হোক আমাদের এই সমীকরণটা বানানো, এটা বেসিক আসে আমার কারশফের সূত্র থেকে। কারশফের লুপ বানানো, লুপ থেকে তার এই জিনিসটা বানানো, লুপ সূত্র, কারশফ সেকেন্ড ল। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যালো, স্যার বুঝতেছি। কারশফের দ্বিতীয় সূত্র কি বলছে যে নেট কারেন্ট ফ্লোয়িং ইন এ লুপ তার সাথে রেজিস্ট্যান্সের গুণফল হবে ওই লুপের মধ্যে যতগুলো ইএমএফ আছে তার সমষ্টির সমান। যতগুলো আর আই আইআর থাকবে সেটা হবে যতগুলো তোমার ইএমএফ তার সমষ্টির সমান। তো এখানে ইএমএফ কোনটা আছে? আসলে দেওয়া আছে জাই, আর ইনডিউসড ইএমএফ আছে মাইনাস এল ডিআই ডিটি। তাহলে আর আই সমান হবে জাই মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে এইটা আসবে। তো এখন আমরা আরেকটু সিম্পলিফাই করি, এটাকে আর আইটা ওই পাশে নিয়ে যাই, এল ডিআই ডিটি। তো ডিআই বাই জাই মাইনাস আইআর সমান ডিটি বাই এল or মাইনাস আর ডিআই, আর ডিআই আর দ্বারা গুণ দেওয়া হলো আর কি, আর ডিআই আর জাই বাই সমান মাইনাস আর বাই এল। ইফ কারেন্ট রাইজেস ফ্রম 0 to I in time t, আমরা মনে করি যে 0 সময় থেকে t সময় কারেন্ট I এ উন্নীত হয়। Hence integrating the above equation within the said time limits we have 0 to I, এই জায়গাতে আসতে এই যে আর ডিআই জাই মাইনাস আইআর সমান 0 to t মাইনাস আর ডিটি। তো এটা ইন্টিগ্রেট করো, এটা হবে তো আর ডিআই, যেহেতু এখানে আইআর আছে সো আর সো লগ অফ, হ্যাঁ এত 0 থেকে আই আর মাইনাস আর বাই এল থাকবে, টি থাকবে, এটা টি তো টি। ঠিক আছে, এখানে আই ইন্টিগ্রেশন 1 হবে আর ডিআই। ঠিক আছে, সো এলএন এত হবে, এটা যেহেতু মান হলো আই তো মাইনাস আই আর এটা 0 হলে এই টার্মটা 0 হবে, মাইনাস হবে। তো এত মাইনাস এত মানে লগ অফ এত বাই এত মাইনাস আর বাই এল। ও টেকিং অ্যান্টিলগ যদি নেই তাহলে জাই মাইনাস আইআর বাই জাই সমান ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। এটাকে একটু সিম্পলিফাই করি আমরা, আই ইজ ইকুয়াল টু জাই বাই আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। তো জাই বাই হলো আমাদের যে ইএমএফ দেওয়া আছে, আর হলো তার রেজিস্ট্যান্স, এটাকে আমরা ধরি ম্যাক্সিমাম কারেন্ট আই নট। তাই সমান আর নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। এটা কি নেচারটা কি ধরনের দেখো, আই হলো ইনস্ট্যান্টানিয়াস কারেন্টের টাইম টি, এটা হলো আই নট। এই যে ইকুয়েশন সময়ের সাপেক্ষে কি হবে, এই যে দেখো এটা আই নট, এটার মান যত বাড়তে থাকবে, টির মান যত বাড়তে থাকবে এটা তখন তত ছোট, এই পুরো টার্মটা তখন ছোট হয়ে যাবে। মাইনাস তো এটা মাইনাস না, এটা দিবার মাইনাস আর বাই এল। সুতরাং টির মান যত বড় হতে থাকবে এটার মান তত ছোট থাকবে, তখন সমান আই সমান হয়ে যাবে আই নট। ইটস দ্য গ্রোথ। এই কার্ভটা একসময় গিয়ে এক্সপোনেনশিয়াল কার্ভ, এক্সপোনেনশিয়াল নেচার, এই যে মাঝখানে এক্সপোনেনশিয়াল টার্ম আছে, তাহলে এটা হবে টি সমান যদি 0 হয়, 0 সময় কারেন্ট 0, ঠিক আছে, আর টির সময় যাবে টি এইটা। আর যদি আমরা ডিকে বলি, the rate of growth of current is, আচ্ছা এটা পেলাম আমরা I not exponentially shown in figure, the rate of growth of current is obtained by differentiate, কতটুকু কোন রেটে গ্রো করবে, di by dt সমান এটা ডিফারেন্সিয়েট করি আমরা, এই সময় ডিফারেন্সিয়েট করি r by l I not ঋত মাইনাস r by lt, এবং 11.44 এই সমীকরণ থেকে পেলাম সমান r by l I not minus I, r by l I not minus I, ওই যে আমরা দুটো যে আমরা বিয়োগ করি এই যে সমীকরণ I not minus I, এখানে এটা দাও তুমি, তাহলে তুমি এই সমান এটা সমান এটা দিয়ে মাইনাস I not এর সাথে I not যদি I not থাকে তাহলে সেটা হবে I minus I not, এই টার্মটা এখানে বসানো হলো সমান r by l I not minus I. It is evident from equation 11.45 that as current I approaches the maximum value I not, the rate of growth of current becomes less rapid. ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে যত পৌঁছাবে তত মানে তার বাড়ার হারটা কমতে থাকবে। Hence the self-induced EMF, which is minus L DID, becomes smaller. Thus a time delay is introduced and current approaches the value I naught asymptotically. We can rewrite the equation at 11.44 I is I naught 1 minus T by lambda, যেখানে lambda সমান L by R is called the time constant. এই যে R by L, তো এটাকে বলবো আমরা L by R, T by lambda, মানে T into R by L, তো আমরা T by lambda বললে lambda সমান L by R,
তো L/R কে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তোমরা এটা এই একক হলো সময়, দেখো এটা একটা L/R, এটা পরীক্ষা আসতে পারে। শো দ্যাট টাইম কনস্ট্যান্টস হ্যাভ দ্য ডাইমেনশন অফ টাইম। এটা আমরা ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট L/R, আমরা ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট আছে, আমরা আজকে চেষ্টা করবো বড় আলোচনা করার জন্য যদি পারি। তো সেখানে আমাদের সেটাও আসবে টাইম কনস্ট্যান্ট সমান, ওটা হবে, ওটার একক হবে সেকেন্ডে। তো টাইম কনস্ট্যান্ট হলো এমন একটা সময় যে সময় কারেন্টটা রাইজ করার জন্য 67% রাইজ হয়, যে সময়টাতে 66.67 আসলে, সেটা হলো তার টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং টাইম কনস্ট্যান্ট একক হলো সেকেন্ড। এই যে L/R হেনরি বাই ওহম, হেনরি এই যে এটা ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার, এই যে সব দেওয়া আছে, ক্যালকুলেশন করে দেখা গেল এটা সেকেন্ড। এই ক্যালকুলেশনটা পরীক্ষা আসতে পারে। Physical signals time constant can be understood from the equation 11 forces. If you put T সমান by equation get I সমান D minus 1, এই যে 63, 2.178, 66.7, ক্যালকুলেশন ভুল হবে, 1 2 3 2/3 3/2 67 60.7, যাই হোক। Thus the time constant lambda of the circuit is the time during which the current rises 2/3 of its final value. 2/3 মানে 66.7, ক্যালকুলেশন ভুল আছে এটা। The rate of growth of current depends on the time constant L/R as shown in figure given before. If lambda is greater, the rise of current is slow. যদি lambda মান বড় হয় তার রাইজটা তার স্লোয়ার হবে। এটা হলো গ্রোথ। আর ডিকে, নাও ইফ দি কেস রিলিজড, এই যে চাবি যেটা আছে সার্কিটের মধ্যে যদি রিলিজ করে দেওয়া হয়, এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তখন ওই যে এল এর মধ্যে যে ম্যাগনেটিক এনার্জি স্টোরড হয়েছিল ওটা তখন রিলিজ হতে থাকবে সার্কিট দিয়ে, বেরিয়ে যাবে, সেটার মান আমরা পাবো ডিকে অফ কারেন্ট। If key is released as the source of EMF is withdrawn, the equation of the circuit obtained by putting xi is equal to 0 is given by এই সমীকরণটা, xi ছিল 0 হয়ে যাবে, এটা পরিবর্তে, so di by I সমান minus R by L dt. The change in current from I naught will again produce self-induced EMF, which will again oppose the decay of current. ঠিক আছে? Thus, in case of the current starts to decrease from final value I naught, say its value after the time t is I, integrating the above equation within the said limits, তাহলে এই যে I naught এটা কিন্তু 10 না, সাবস্ক্রিপ্ট থেকে I di by I সমান 0 থেকে tr by lt, so ln I by I naught সমান minus r by lt, so I is equal to I naught e to the power minus r by lt. So তোমার ডিকেটা হবে এক্সপোনেনশিয়াল। They represent the decay of current in circuit. The equation 11.4 is complementary to equation 11.44. The decay of current is shown in figure. তো ওই যে আগে যেটা আমরা বলছিলাম যে ডিকেটা, এটা রাইজ, এটা ফল, এই যে ডিকেটা হবে ম্যাক্সিমাম কারেন্ট থেকে, এটা আস্তে আস্তে সে ডিকে করবে। এবং এখানে দেখাচ্ছে টাইম কনস্ট্যান্ট যদি বেশি হয় তার কারেন্ট রিচ করতে তত কম বেশি হবে, সেটা বলা আছে এখানে, ঠিক আছে। তো এই here again the rate of decay is current depends on time constant lambda by usual R. If lambda is greater, the more slowly, lambda by R যদি বড় হয়, টাইম কনস্ট্যান্ট বড় হলে more slowly রাইজ করবে, ফলটাও স্লোলি হবে, ঠিক আছে। তারপর এখানে অঙ্ক করে দেওয়া আছে, ক্যালকুলেট দি ভ্যালু অফ দিট। এটা আমাদের কিন্তু ডিসি থেকে কোনো প্রশ্ন আসবে না, রিমেম্বার ইট, আমাদের সিলেবাসে শুধু এসি আছে। এই জিনিসগুলো তোমাদের দেখার জন্য, তোমাদের আমরা এটা যদি না বুঝি তাহলে আমরা ওই জিনিসটা আমরা বুঝতে পারবো না। এখানে অঙ্ক করে দেওয়া আছে, ফিজিক্যাল কেস, তোমরা নিজস্ব আগ্রহের থেকে এই বিষয়গুলো দেখবা, কারণ এগুলো তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। আমরা একটু আরসিটা দেখে শেষ করে দেই, এনার্জি কতটুকু ইউবি আমরা এগুলো আগে জেনেছি। এটা আরসি সার্কিটটা দেখে আমাদের আজকে লেকচারটা শেষ করে দিই, যদিও টাইম আমাদের অলরেডি ওভারের পর্যায়ে। We shall now discuss the circuit constant source of EMF xi and a capacitor of capacitance C and resistance R in shown in figure A. এই যে আগের মধ্যে সার্কিট, এখানে ছিল L, এটা আছে C, R পাওয়ার সোর্স, এখানে কানেকশন এইভাবে আছে আর কি। কানেকশন হলে এটা এদিকে যাবে, ক্যাপাসিটর আসলে ডিসি কে যেতে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। আর এসি তো ইজিলি পাস করতে পারে। আমরা ডিফাইন করব ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এগুলো আগামী ক্লাসে। তো এই অবস্থা, when the key is pressed, the capacitor will become charged. Because of the capacitor, the current will, the circuit will vary with time. Capacitor চার্জিং হয়ে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সার্কিটে কোনো কারেন্টই পাস করবে না, ওই চার্জিংটা হবে এক্সপোনেনশিয়াল নেচার, এইটাই আসবে আলটিমেটলি রেজাল্ট। Let the potential difference across the capacitor at any instant be V. যে কোনো সময় ধরি আমরা, যে কোনো সময় টিতে তার potential difference across the capacitor is V. The potential difference will oppose the EMF of the cell. আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে যখন সেল আছে এটা প্লাস, এটা মাইনাস, কিন্তু এখানে এসে ক্যাপাসিটর চার্জ হবে, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, তাহলে কি প্লাসে প্লাসে রিপালস করবে না?
তাহলে এক সময় দেখা যাবে ক্যাপাসিটর এটা পুরোটা ওইটার চার্জিত হবে এবং সেটা নেক্সট আর চার্জ কারেন্ট পাস হতে বাধাগ্রস্ত করবে। ঠিক আছে, let the potential difference across the capacitor at an instant will be V. The potential difference will oppose the EMF psi of the cell. The current at any time t is given by I is equal to psi minus V. এখানে যেহেতু এই যে V একটা পটেনশিয়াল ডেভেলপ করবে, ঠিক আছে, পটেনশিয়াল ডেভেলপ করবে না, তাহলে এইটার ডিরেকশন ওই আগে যেটা করা হয়েছিল আমাদের সার্কিটে, ওই যে এখানে দুইটা যোগ করেছিলাম না, এই যে এখানে আমরা সার্কিট যখন ইকুয়েশন বানানো হয়, এই যে ইকুয়েশন বানানো হয়, এই ইকুয়েশনটা ছিল এইটা না, এই যে এটা ছিল জাই মাইনাস এল ডিআইডি সমান আর আই। তো এখানেও ওইখানে যে ক্যাপাসিটর ইলেকট্রোসিসের পটেনশিয়ালটা ডেভেলপ করছে তার উল্টা দিকে ডেভেলপ করছে, এই জন্য এটা এখানে এইভাবে লেখা হয়েছে। মূল জিনিস কি, তোমরা এক লাইন বেশি লিখে এটা এইভাবে লিখতে পারো, ঠিক আছে, একটা লাইন তুমি বেশি লিখে এটা করতে পারো। আই সমান মানে এটা হলো আই আর সমান জাই মাইনাস বি, বোঝা গেছে? একটা কোশ্চেন। জি স্যার। বলো, একটা প্রশ্ন কি বলছিল? স্যার তো ম্যাক্সিমাম ভোল্টেজ থাকতেছে তাই না স্যার? হ্যাঁ স্যার, তাহলে কারেন্ট পাস কিভাবে করবে? মানে এখানে এটা আমরা আসলে ক্যাপাসিটরের চার্জিং হতে এটা ক্যাপাসিটরের ক্যাপাসিটির উপর নির্ভর করবে, মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ড হতে পারে, কিন্তু আমরা এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করছি। থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে আমরা দেখবো যে চার্জিংটা হবে এক্সপোনেনশিয়াল, দিকে তার ডিসচার্জিং হবে এক্সপোনেনশিয়াল, বুঝতে পেরেছো? এটা ক্যালকুলেশন যখনই ক্যাপাসিটর আসলে আমাদের যে মেজারেবল যে সময়, সেই মেজারেবল সময় মুহূর্তের মধ্যে চার্জ হয়ে যাবে, এটা কারেন্ট পাসে করবে। কিন্তু ওই যে মুহূর্ত যেটা আমাদের মেজারিং এর বিয়ন্ড যে সময়টা আছে মাইক্রো লেভেলে, সেই মাইক্রো লেভেলে চার্জিংটা আসলে এক্সপোনেনশিয়ালি হবে, ঠিক আছে? এবং একটা সময় ওই যে যেহেতু কিছু পরিমাণ পটেনশিয়াল এখানে কারেন্ট পাস করতে গিয়ে যেহেতু রেজিস্টার আছে, রেজিস্টারের কারণে কিছু পটেনশিয়াল ড্রপ হয়ে যাবে এখানের মধ্যে, কারণ পুরো পটেনশিয়াল ভি কিন্তু পুরোটা আমার এটা আসবে না, যাই সমান হবে না, কারণ যেহেতু সার্কিটের রেজিস্ট্যান্স আছে, যদি রেজিস্ট্যান্স না থাকতো তাহলে ক্যাপাসিটরের যে অ্যাক্রসের পটেনশিয়ালটা পুরোটাই পেতাম আমরা এখানে। যেহেতু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কারণে কিছু পটেনশিয়াল ড্রপ হবে এখানে, এবং আমরা ইকুয়েশনটা তাই বানিয়েছি, আই আর সমান জাই মাইনাস বি, ঠিক আছে? সো এই যে এই সমীকরণ, বাট আই সমান ডিকিউ ডিটি, ভি সমান কিউ বাই সি, এটা বসাও, আর কিউ চার্জ অন দ্য ক্যাপাসিটর, আর ডিকিউ ডিটি বাই প্লাস কিউ বাই সি সমান জাই, or ডিকিউ ডিটি সমান জাই বাই আর মাইনাস কিউ বাই আর সি সমান আর সি নিচে রাখলাম জাই সি মাইনাস কিউ, or মাইনাস ডিকিউ মানে ওটা মাইনাস ওদিকে নিয়ে আসবে, আর টু সিম্পলিফিকেশন জাই সি মাইনাস কিউ সমান মাইনাস ডিটি বাই আর সি, ইন্টিগ্রেট করো 0 থেকে কিউ পর্যন্ত চার্জ, এটা ও লিখবে যেটা 0 হবে, এটা ডিকিউ জাই সি মাইনাস কিউ সমান 0 থেকে টি ডিটি বাই আর সি সমান এটা হবে আগের মতো সেই ইন্টিগ্রেশন ln জাই সি মাইনাস কিউ 0 থেকে কিউ পর্যন্ত সমান মাইনাস টি বাই আর সি, কারণ টি ইন্টিগ্রেশন হবে টি, আর কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, সেখানে টি হবে। এবং এটা আসলে আমাদের এই ক্যালকুলেশনে আগের মতো টি বাই আর সি সমান এই যে প্রসেস আছে আমরা দিলাম একটা পরে একটা ক্যালকুলেশন করে, কিউ সমান এই যে জাই সি, এই জাই সিটা কি, জাই সিটা হলো সি হলো কিউ বাই ভি না, এখানে জাই হলো অ্যাপ্লাইড ভোল্টেজ, দ্যাট ইজ ম্যাক্সিমাম চার্জ অন দ্য ক্যাপাসিটর, ঠিক আছে, ম্যাক্সিমাম চার্জ অন দ্য ক্যাপাসিটর কিউ নট, ওকে, জাই যে অ্যাপ্লাইড ভোল্টেজ আর তার এখানে ক্যাপাসিটর যে গুণফল সেটা হবে তার ম্যাক্সিমাম চার্জ অন দ্য, for Q naught is IC is the final charge on the capacitor when the potential difference across the is equal to the applied EMF. The equation 11.49 represents the growth of charge on the capacitor and shows that the charge grows exponentially as shown in figure. এই যে এটাও এবং ডিকেটা হবে exponentially, এবং the current I সমান dq dt, so এই আমাদের কারেন্ট এক্সপ্রেশন আসবে I naught e to the power minus t by RC. The quantity RC in this equation তো and 5 has the dimensions of time, এটাকে বলা হবে RC কে বলা হবে টাইম কনস্ট্যান্ট, ওখানে হবে L by R, রিমেম্বার ইট, ইন্ডাকটিভ সার্কিটে টাইম কনস্ট্যান্ট হলো L by R, আর ক্যাপাসিটিভ সার্কিটে হবে RC, ঠিক আছে, ওটা হবে L by R, L by R এর একক হবে টাইম, RC এর একক হবে টাইম, এই যে RC ওহম ফ্যারাড, ক্যালকুলেশন হবে সেকেন্ড, তো এটা হবে টাইম কনস্ট্যান্ট, এটা হলো ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট, ওটা হবে ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? তো ক্যালকুলেশন করা দেওয়া আছে, এবং এখানে কি ক্ষেত্রেও টাইম কনস্ট্যান্ট হলো তার 2/3 পরিমাণ রাইজ করতে যে সময়টুকু লাগবে সেটাই, এবং ডিসচার্জিংও আমরা তখন ওই পটেনশিয়ালটা সরাই ফেলে ইকুয়েশন আসবে, ইকুয়েশন আসলে আমাদের আসবে কিউ হলো কিউ নট মাইনাস টি বাই, মানে ওই যে আরসি টি বাই আরসি কে আমরা যদি ল্যামডা ধরি তাহলে টি বাই ল্যামডা, ঠিক আছে? তো এই সমীকরণ এটা
এটা হলো চার্জিং, এটা ডিসচার্জিং, এইভাবে আসবে এই সমীকরণ। এনার্জি স্টোর এগুলো আছে এখানে লেখা। ডিসিপেশন মানে চার্জিং ডিসচার্জিং, এনার্জি লস হবে চার্জিং ডিসচার্জিং এর ক্ষেত্রে এই যে ফর্মুলা অনুসারে। হ্যাঁ লিখেই যেগুলো না, আমরা আগামী ক্লাসে আগামীকালই আমরা শুরু করব এলসি সার্কিট দিয়ে, এলসি সার্কিট তারপর এলসিআর সার্কিট, ঠিক আছে? এলসি সার্কিট এবং এলসিআর সার্কিট পরে আমরা যাব অল্টারনেটিং কারেন্টে। তোমরা একটা জিনিস স্টাডি করবা, যেটা তোমাদের বলেছিলাম আমি, যে শীট কালকে দিয়ে এই ফাইল তোমাদেরকে পাঠিয়েছি কালকে আমি, যে ফাইল তোমাদেরকে আমি পাঠিয়েছি সেই ফাইলটা আমরা ইয়ে করব, এই তোমরা স্টাডি করবা কমপ্লেক্স ভেরিয়েবল, ওই ফাইলটা একটু পড়বা, মানে কমপ্লেক্স ভেরিয়েবল যে টার্মগুলো আছে সেগুলো তোমরা একটু স্টাডি করবা কিভাবে কমপ্লেক্স ভেরিয়েবল দিয়ে সার্কিটকে অ্যানালাইসিস করতে হয়। না হলে তোমাদের জন্য বোঝাটা একটু, যেহেতু তোমাদের কমপ্লেক্স ভেরিয়েবল তোমরা পড়ছো না, সুতরাং তোমাদের একটু না পড়লে তোমরা সেটা বুঝতে পারবে না, একটু স্টাডি করে আসবা কমপ্লেক্স স্টাফটা। আর এই যে সার্কিট যেগুলো আমি তোমাদের আলোচনা করলাম সেগুলো তো অবশ্যই পড়বা, যেগুলো আলোচনা করে নাই এলসি সার্কিট এলসিআর সার্কিট এগুলো রেজোন্যান্স টিজোন্যান্স এগুলো সব পড়বা, বলে কালকে আলোচনা করতে সময় কম লাগবে, কারণ এটা না পড়লে আমরা অল্টারনেটিং কারেন্ট সার্কিট বুঝবো না। তো আমরা যখন অল্টারনেটিং কারেন্ট যে বুঝবো, অল্টারনেটিং কারেন্টের অ্যানালাইসিসে আমাদের কমপ্লেক্স ভেরিয়েবল লাগবে। এই কমপ্লেক্স ভেরিয়েবলটা বোঝার জন্য তোমাদের এখানে কমপ্লেক্স ভেরিয়েবল কিভাবে মানে কাজে লাগবে, কিভাবে লাগবে এখানে বলে দেওয়া আছে। কমপ্লেক্স নাম্বার আই বা ইমাজিনারি, রিয়েল পার্ট ইমাজিনারিকে বলা হয় কমপ্লেক্স। ইমাজিনারি নাম্বার ম্যাথমেটিক্সে আমরা আই দ্বারা প্রকাশ করি, কিন্তু ইলেকট্রিসিটিতে আমরা আই এর পরিবর্তে জে সিম্বলটা ইউজ করব, জে লেটারটা ইউজ করবো, কারণ আই দ্বারা এখানে কারেন্ট ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? আই দ্বারা কারেন্ট ইন্ডিকেট করা হয়, তাই আমরা এখানে এই সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কমপ্লেক্স ইমাজিনারি কোয়ান্টিটি বোঝাতে আমরা আই সিম্বলের পরিবর্তে জে সিম্বল ব্যবহার করবো, এবং জে সিম্বল ব্যবহার করে ওখানে দেখবা ক্যালকুলেশন করে দেওয়া আছে, বোঝানো আছে। তোমরা একটু দেখে আসবা, দেখে আসলে তোমাদের আগামীকালকে ক্লাস নিতে সহজতর হবে। আশা করছি কালকে সন্ধ্যা 7টায় তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, ঠিক আছে? আজকের মতো বিদায়। সবাই হেলথ হাইজিন মেনটেন করেছিল, দেশের অবস্থা ভালো না, খুব সতর্ক থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।